প্রথম আলোর শয়তানি থামছে না, এটা চলছেই। ইন্ডিয়ান খেদমত থেকে করতেই হবে। গত ৩-৪ দিন ধরে সেনাবাহিনীর কিছু 2016 সাল থেকে কিছু ডিজিএফআই প্রধান পদে যারা কাজ করেছেন তাদের সকলের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। চতুর্দিক থেকে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সেনা হেফাজতে থাকা 15 জন সামরিক কর্মকর্তাকে নিয়ে। দেখানোর চেষ্টা করেছি যে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হওয়ার জন্য যে সমস্ত আইনগত শর্ত পূরণ করতে হয় সেই শর্তগুলো কি এবং আমাদের এই মামলা কিভাবে সেই শর্তগুলো পূরণ করেছে সেটা দেখানোর কাজটা আমরা শুরু করেছি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে শর্তটা দরকার, যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হতে হবে কোনো সিভিলিয়ান পপুলেশনের ব্যাপারে অ্যাগেনস্টে। তো বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সেটা ওয়াইড স্প্রেড ছিল, সারা বাংলাদেশ জুড়ে এই আক্রমণটা করা হয়েছিল। বিপুল সংখ্যক পারপিট্রেটর অর্থাৎ বিপুল সংখ্যক আসামি অপরাধী তারা এই আক্রমণে অংশগ্রহণ করেছিল। যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সংখ্যাও বিপুল পরিমাণে, এবং এই অফেন্সগুলো ঘটেছে র্যান্ডম না, এটা একটা প্ল্যান্ড ওয়েতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ বারবার করা হয়েছে, একই পদ্ধতিতে করা হয়েছে। এইটাকে বলা হয় ওয়াইড স্প্রেড। এবং সারা বাংলাদেশে প্রায় 35,000 মানুষ আহত হয়েছেন, 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন। এই নাম্বারগুলো প্রমাণ করে যে এই অ্যাটাকটা ছিল ওয়াইড স্প্রেড। আরেকটা শর্ত হচ্ছে সিস্টেম্যাটিক হতে হবে। সিস্টেম্যাটিক হওয়ার জন্য যে অপরাধের ধরন, এখানে রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করা হয়েছে এবং একটা পরিকল্পনার আওতায় একটা সুনির্দিষ্ট টার্গেটে এই অপারেশনগুলো পরিচালিত হয়েছে। সেই জিনিসটা যে এখানে হয়েছে সেটা আমরা সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতের কাছে উপস্থাপন করেছি যে এটা শুধুমাত্র যে ওয়াইড স্প্রেড তাই নয়, একই সাথে এটা সিস্টেম্যাটিকও ছিল। আমরা এই সাক্ষী বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট আইসিসির যেটা আছে সেখানে এই অ্যাটাকটাকে কীভাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয়, আন্তর্জাতিক আইনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই সব কিছু দেখানোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। এই পর্যন্ত আমরা আর্গুমেন্ট করেছি, বাকি অংশ ইনশাল্লাহ আগামীকালকে আমরা করব। আপনারা এটা দেখাতে গিয়ে দুপুরবেলা আমরা হৃদয়ের ঘটনাটা দেখেছি, এই নৃশংস ঘটনাটা একটু বলবেন যে আপনারা কি দেখিয়েছেন বা কি নৃশংসতা ফুটে উঠেছে? নৃশংসতার ব্যাপারে আমাদের সেপারেট সব এভিডেন্স আমরা দেখিয়েছি। অন্যতম একটা ঘটনাকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে 5ই আগস্টে বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ, যে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে। শুধু হত্যাই করে না, তার কয়েক মুহূর্তের মধ্যেই আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিস্ট্রে অমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনো পাওয়া যায়নি। সেই তরতাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেওয়া হয়, যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়ে নদীতে চেষ্টা করেছে, কিন্তু 1 বছর পরে হওয়ার কারণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমেইনিং আমরা উদ্ধার করতে পারিনি। কিন্তু তাকে যে হত্যার যে চিত্র, কোনো রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে, সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি। ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি। এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয়, আশুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি, মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি, হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি, চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি, রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার সেটাও আমরা দেখেছি। যতগুলো অমানবিকতা সম্ভব সব কিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছিল, সেই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরার চেষ্টা করেছি।
হ্যাঁ, তারিক সিদ্দিকীর কথা এসছে নানানভাবে। তারিক সিদ্দিকী গণভবনে 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিক সিদ্দিকী দিয়েছেন। সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। তারিক সিদ্দিকী উস্কানি দিয়েছে শেখ হাসিনা, রাইট। এই বিষয়ে আপনার একটা মতামত জানতে চাই। আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা হয়েছে কিনা, কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। সেটা সংবিধানে যেমন আছে, আইসিটির আইনে আছে, সিআরপিসিতে আছে যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবেন। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এইটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সব সময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেই। সবাইকে আইনের কাছে আসতে হবে। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। থ্যাংক ইউ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই। যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। তাহলে তাদের হেফাজতে থাকলে, তারা যখন মানে ঘোষণা দিচ্ছে তাদের হেফাজতে আছে, তাহলে এই হেফাজতে থাকার ব্যাখ্যাটা কি? এইটা নিয়ে আমি খুব কম কথা বলবো। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হয়েছে, যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। চতুর্দিক থেকে রহস্য ঘনীভূত হচ্ছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সেনা হেফাজতে থাকা 15 জন সামরিক কর্মকর্তাকে নিয়ে। গত বুধবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি ফর্মাল চার্জশিট দাখিল করা হলো, যার প্রেক্ষিতে অন্যান্যের মধ্যে এই 15 জন সেনা কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধের দায়ে জড়িয়ে গেলেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো 8 তারিখ বুধবার, 8 অক্টোবর। তো এরই মধ্যে শনিবার, গতকালকের আগের দিন, গত পরশু দিন ঢাকা ক্যান্টনমেন্টে সাংবাদিক সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান জানালেন যে তারা 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছেন। তারপর থেকে নানা মহলে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যে এই যে তাদেরকে হেফাজতে নেওয়া হলো,
এটি কোন অধিকার বলে নেওয়া হলো? হেফাজত মানে কি গ্রেপ্তার? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে, এক একজন এক একভাবে বিষয়টি ইন্টারপ্রেট করছেন। তো আবার কেউ কেউ বলছেন এইটি গ্রেপ্তার না, গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনীর সদস্যদের নেই, গ্রেপ্তার করবে পুলিশ। তো এই আলোচনা যখন তুঙ্গে, তখনই আবার গতকাল ছিল রোববার, শনিবারের কথা বলছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলছিলেন যে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ঠিক একদিন পর গতকাল রোববার আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেইটি সাইন করেছেন একজন ডিএস বা ডেপুটি সেক্রেটারি রাষ্ট্রপতির আদেশক্রমে। এবং সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ঢাকা সেনানিবাসের বাসার রোডের উত্তরাংশে যে MES রয়েছে, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস, সেই MES 54 নম্বর ভবনে 54 নম্বর ভবনটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে। সেই সাব জেলে এই হেফাজতে থাকা কর্মকর্তারা থাকবেন। যদিও প্রজ্ঞাপনে কারা থাকবেন সে কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, বাট এটি বোঝাই যাচ্ছে, কারণ তড়িঘড়ি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে যখন একটি সাব জেল ঘোষণা করা হয়, নিশ্চয়ই এখানে অন্য বাহিনীর লোককে হাসিনার মন্ত্রী এমপিদের রাখার জন্য সেটি করা হয়নি, সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যেই করা হয়েছে। তো তারপর থেকেও আরও আলোচনা আইটি উস্কে দিয়েছে, বিভিন্ন মহলে নতুনভাবে বিশ্লেষণ হচ্ছে যে সেখানে সাব জেল ঘোষণা করেছে, ভালো কথা, প্রজ্ঞাপনে কারা থাকবে পরিষ্কার করে উল্লেখ নেই। আর সাব জেলে যদি তারা থাকেন সেনা কর্মকর্তারা, তাহলে তাদেরকে কি গ্রেপ্তার বলে গণ্য করতে হবে? আর গ্রেপ্তার যদি তারা হন তাহলে তারা আদালতে যাবেন না কি করে? গ্রেপ্তার হলে তো আদালতে তাদেরকে দাখিল করতে হবে, তাদেরকে পেশ করতে হবে বিচারকের সামনে, সেটি কে করবে? তো এই নানা রকম আলোচনা সমালোচনার মধ্যেই আজকে সোমবার, একদিন পর পর বেশ ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আজকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ এবং গুরুতর। আসলে কেন বলছি গুরুতর? কারণ তার এই কথার সঙ্গে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং সেই প্রজ্ঞাপনের বলে একটি বাড়িকে সাব জেল ঘোষণা করা MES এর, এই দুটো বিষয় মিলছে না, এখানে একটি গ্যাপ থেকে যাচ্ছে এবং এটি সবচাইতে বড় রহস্যের জন্ম দিচ্ছে এই মুহূর্তে। তো আজ তাজুল ইসলাম সাহেব বলছিলেন সাংবাদিকদের যে আপনাদের কাছে শুনলাম যে কোন বাড়িকে সাব জেল করা হয়েছে, এটি আমার জানবার বিষয় না বা আমাদের জানবার বিষয় না, আদালতের জানবার বিষয় না। এটি খুবই রহস্য সৃষ্টি করেছে, কারণ এই আন্তর্জাতিক অপরাধ আদালত তো সরকারের বাইরের বিষয় না, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বাইরের কোনো অংশ না, এরা একে অপরের জন্য পরিপূরক। তো এখন তাজুল ইসলাম সাহেব যেভাবে বলছেন যে তিনি জানেন না, সাংবাদিকদের কাছে প্রথম শুনলেন যে একটি সাব জেল একটি বাড়িকে ঘোষণা করা হয়েছে, এটি সত্যিকার অর্থেই উদ্বেগের। কেন তিনি এমন কথা বললেন? এবং শুধু এটিই না, তিনি সুস্পষ্টভাবে এটি বলে দিলেন যে গ্রেপ্তার করবার ক্ষমতা সেনাবাহিনীর নেই, তারা প্রথমে গ্রেপ্তার হবেন, তাদেরকে গ্রেপ্তার করবে পুলিশ সদস্যরা এবং গ্রেপ্তার করে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এই 15 জন অফিসারকে আদালতে হাজির করলে বিচারক যে রায় দেবেন তাদের ব্যাপারে, যে সিদ্ধান্ত দেবেন, বিচারক যদি সিদ্ধান্ত নেন যে তাদেরকে আটক আদেশ দিয়ে হাজতে রাখতে হবে, তখন সরকারের উপর দায় বর্তায় তাদেরকে কোথায় রাখবেন, কোন কারাগারে রাখবেন, সেই বিষয়টি তখন সরকার ডিসাইড করবে। বাট তার কথা থেকে বোঝা গেল যে সরকার কিছুটা প্রিএমটিভ ওয়েতে আগে ভাগেই, অর্থাৎ আদালত তাদেরকে কি জামিনে দেবেন, তাদেরকে আটক আদেশ দেবেন, কিছুই না জেনে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বাড়িকে সাব জেল ঘোষণা করা হলো। তাহলে তার কথার সঙ্গে তিনি যেভাবে বিশ্লেষণ করলেন সেই কথার সঙ্গে কিন্তু গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কোনো মিল পাচ্ছি না। আর তার যে বক্তব্যের ভাষা, তিনি যেভাবে কথা বলছিলেন, এবং যদি কেউ তাকে ভিডিওতে কথা বলতে দেখে থাকেন, বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যবহৃত ভাষা, শব্দচয়ন, সব কিছু মিলালে দুটো বিষয় কিন্তু মিলানো যাচ্ছে না। অর্থাৎ বোঝা গেল যে এখানে একটি কোঅর্ডিনেশনের অভাব আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সেই MES এর 54 নম্বর বাড়িকে সাব জেল ঘোষণা করবার সিদ্ধান্ত, এবং আজকের এই বিবৃতি তাজুল ইসলামের, এই দুটো বিষয় কোনো অবস্থায় আমি একসঙ্গে মেলাতে পারছি না, মিলছে না। তাহলে তিনি সুস্পষ্টভাবে বলে দিলেন যে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না, তাদের ক্ষমতা নেই, তাই গ্রেপ্তার করবে পুলিশ, আর গ্রেপ্তার করে আদালতে তাদেরকে আনতে হবে, এটি পূর্ব শর্ত বলা হয়েছে।
আর আদালতে আনার পর বিচারক যে সিদ্ধান্ত দেবেন সেই বিচারকের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন হাজতখানায়, কোন জেলখানায়, কোন কারাগারে তাদেরকে রাখা হবে। কোনো বাড়িকে সাব জেল ঘোষণা করে নাকি অলরেডি প্রতিষ্ঠিত কারাগারে। তো সেটির ব্যত্যয় ঘটেছে, পরিষ্কারভাবে বোঝা গেল। আর চিফ প্রসিকিউটর তাতে একটু বিরক্ত, আমি সেইটিও কিন্তু বুঝতে পারছি এখানে। আর ইতিমধ্যে চিফ প্রসিকিউটর কিন্তু অনেক প্রশংসিত হয়েছেন সারা বাংলাদেশে বিভিন্ন মহলে তার সাহসী ভূমিকার জন্যে। তিনি যেভাবে মামলাটি সাজাচ্ছেন, মামলার কার্যক্রম চালাচ্ছেন, আমি যে বলতে চেয়েছিলাম, অত্যন্ত গোছানো এবং বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন, ফিয়ারলেসলি, এটি প্রশংসা পাচ্ছে নেটিজেনদের কাছ থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমি বলবো। তো এর মধ্যে তার এই বিরক্তি প্রকাশ কিংবা তার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে দ্বিমত প্রকাশ করা, তো এই বিষয়টি রহস্যের জন্ম দিচ্ছে নিঃসন্দেহে এবং আমাদের ভাবতে বাধ্য করছে যে আসলে কি হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে আইসিটিকে বাইপাস করে, পাশ কাটিয়ে তাহলে সাব জেল ঘোষণা করলো এমইএস এর বাড়িটিকে? যদি করলো তো কেন করলো এরকম? আইসিটির সিদ্ধান্তের বাইরে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবার সুযোগ আছে? আমি তো মনে করি না, কারণ আইসিটি হাইকোর্টের মর্যাদা ভোগ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। তো উচ্চ আদালতের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত। তাহলে উচ্চ আদালতকে বাইপাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম প্রজ্ঞাপন জারি করবেন রাষ্ট্রপতির আদেশ বলে, এই কথা বলে, তাহলে কি এখানে পরিষ্কার দ্বিমত কিংবা ঐকমত্যের অভাব এবং সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে? আর যদি এরকমই হয় তাহলে বিষয়টি কি ইঙ্গিত করছে? যেখানে জনমনে এখনো সন্দেহ, এখনো নানা রকম বিভ্রান্তি, এখনো অনেকের ধারণা যে সেনাপ্রধান ওয়াকার এই সেনা হেফাজতের বাইরে সেনা কর্মকর্তাদের দিতে চাচ্ছেন না। যখনই আমরা জানলাম যে 15 জন অফিসারকে সেনা হেফাজতে রাখা হয়েছে, তখন এইটুকুও জানলাম যে সেনা সদর চাইছে এবং বিশেষভাবে ওয়াকারুজ্জামান চাইছেন যে তারা যতদিন বিচারের কার্যক্রম চলবে ততদিন তারা সেনা হেফাজতেই থাকবেন এবং সেখান থেকে সেনাদের তত্ত্বাবধানে তাদেরকে আদালতে হাজির করা হবে এবং আদালতের কার্যক্রম শেষে তাদেরকে আবার সেনা হেফাজতে ফেরত নেওয়া হবে। তো এইটি একরকমের সিদ্ধান্ত বলা যায়, এটি তাদের ভাবনা, আমি এরকম ভাবতে পারছি না। তাহলে বোঝা গেল সেনা সদর এরকম সিদ্ধান্ত নিয়েছে, তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা? ইতিমধ্যে তারা অনেক গঠিত কাজ করেছে, এটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী না, একটি ক্ষুদ্রাংশ দায়ী, অতি উচ্ছ্বাসী, অতি উচ্ছ্বাসপ্রবণ, অতি উচ্চাভিলাষী এবং হাসিনার উচ্ছিষ্টভোগী কিছু সেনা কর্মকর্তা এসব অপকর্ম করেছে, করে পুরো বাহিনীকে কলঙ্কিত করেছে। যদিও পুরো বাহিনীর দায় না তাদের অপকর্মের জন্য, দায় নেই। তো তারা আবার এখন নানা রকম কলকাঠি নাড়ছে, তারা আবার এখন অফিসারদের বগলের নিচে রেখে দিতে চাচ্ছে। কেন এত মায়া? কেন এই ইচ্ছাই বা তাদের কেন যে তাদের সেনা হেফাজতে রাখতে হবে? এটি না করে তারা বরং এটি বলতে পারতো যে আমরা তাদেরকে সেনা হেফাজতে রেখেছি, তারা যাতে পালিয়ে যেতে না পারে। তারা এখানেই আছে, আইসিটি যেই সিদ্ধান্ত নেবে, আইসিটি যদি মনে করে পুলিশ পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, পরবর্তী সিদ্ধান্ত আইসিটির বা সরকারের। এই কথা সেনা সদর বলতে পারতো, ওয়াকারুজ্জামান বলতে পারতেন, কিন্তু বলেননি। কারণ শুরু থেকে দেখা গিয়েছে তার এই কালপ্রিট অফিসারদের বাঁচাবার প্রাণান্তকর চেষ্টা, সব মহলে চেষ্টা তদবির করেছেন, লাভ হয়নি। অবশেষে টাগ ও বরে বিরতি দিয়ে এখন হেফাজতে আছে, এই জায়গায় এসে তিনি স্থিত হয়েছেন, এই জায়গায় স্থিত হয়েছেন। তো যা কিছুই হোক, প্রিয় দেশবাসী, আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আরও নানা রকম ষড়যন্ত্র হতে পারে আগামী দিনগুলোতে। তো যে কোনো পরিস্থিতিতে চোখ কান খোলা রাখতে হবে এবং পজিটিভলি রিয়্যাক্ট করতে হবে। আমরা জনগণ হিসেবে আমরা যা করেছি, জুলাই অভ্যুত্থানের সময়, জুলাই অগাস্টে আমরা যা করেছি, আমাদের ভূমিকা আমরা পালন করেছি, সেইভাবে আমরা আমাদের ভূমিকা পালন করে যাব। দেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এবং আইসিটির বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এই মুহূর্তে, আইসিটিকে দুর্বল করবার, আইসিটির সিদ্ধান্তকে ভায়োলেট করবার, এটি আমরা সহ্য করব না। বাংলাদেশের মানুষ এটি সহ্য করবে না। কারো খামখেয়ালিপনা, কারো এক পেশে কোনো মনোভাব, এক পেশে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব না। যা কিছু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে হবে এবং তাদের সিদ্ধান্ত মোতাবেক হবে। সেখানে একটি আদালত ক্রিয়াশীল আছে, বিচারপতি এবং বিচারকরা নিয়োজিত আছেন এই বিষয়ে ফয়সালা করবার জন্য, তারাই করবেন এবং তাদের রায়ের জন্য আমরা অপেক্ষা করব এবং আমরা আশা করব সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
জেনারেল ওয়াকারের নেতৃত্বে যারা এই বিষয়ে কলকাঠি নাড়ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সিদ্ধান্ত আইসিটির সিদ্ধান্তের বাইরে যাবে না। যদি এমনটি হয় তাহলে আমরা ধরে নেব তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন, যার ফলাফল ভালো হবে না, কারো জন্যই না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। প্রথম আলোর শয়তানি থামছে না, এটা চলছেই। ইন্ডিয়ান খেদমত থেকে করতেই হবে। গত 3-4 দিন ধরে সেনাবাহিনীর কিছু 2016 সাল থেকে কিছু ডিজিপাই প্রধান পদে যারা কাজ করেছেন তাদের সকলের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইসিটি কোর্টে তাদের নামে এই প্রথম গুম খুনের মামলা হয়েছে। মামলাগুলো কোর্টে আনার কারণে সেটার প্রেক্ষিতে আদালতের আদেশে আদালতে আবেদন করা হয় এবং আদালতের রায়ে বিচারকেরা তাদেরকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন। সে আদেশ নিয়ে বাংলাদেশের সমাজে হইচই, মাঝখানে সপ্তাহে 2 দিনের সাপ্তাহিক ছুটি, এসব মিলে হয়তো 4 দিন ধরে এই অবস্থা চলতেছে। এই 4 দিনে এইসব প্রসঙ্গ নিয়ে কোনো রিপোর্ট কথা বলতে নাই। আজকে তারা একটা রিপোর্ট করছে, কি করে এটাতে প্যাচ লাগা দেওয়া যায়। ইন্ডিয়ানরা বুঝে গেছে তারা চাইলেও আর এখন তাদের দালাল এইসব ডিজিএফআই প্রধান যারা ছিলেন সেই সব সামরিক অফিসাররা তাদের খেদমত করছে, যারা রয়েল লোক এবং হাসিনার নিজের ইচ্ছায় যে বাহিনী বানায় বাংলাদেশটাকে তছনছ করে ফেলছিলেন, তারা রয়ের সেই সংশ্লিষ্টতা সম্পন্ন এই ব্যক্তিবর্গরা, এই সামরিক কর্তারা সবাই অভিযুক্ত হয়ে গেছে বলতে গেলে একটা বিরাট অংশ, সবাই না হলো। এইটা একদিন প্রথম আলো চুপচাপ বসে বসে ঘাপটি মেরে দেখতেছিল, আজকে ফুটে বেরিয়েছে সেখান থেকে। ফেটে বেরিয়ে একটা প্যাচ লাগানোর বক্তব্য আনছে। হেডলাইন হলো কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখেই ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। এই যে হেডলাইনটা করলো, এই চিন্তাটা কাদের? আর এই ধরনের চিন্তা যে তাদের আছে তা প্রথম আলো জানলো কি করে? অর্থাৎ সোজা বাংলায় বললে যে কোনো জার্নালিস্টিক রিপোর্ট সেটাই রিপোর্ট হবে, তখনই সেটা রিপোর্ট হবে, তখন সেটা মিনিংফুল হবে যখন আপনি সোর্স পরিষ্কার করে রাখবেন। আপনি প্রথম আলো মতিউর রহমান কেমনে জানলেন যে এই ধরনের চিন্তা ভাবনা ওখানে হচ্ছে? উত্তর দেন। আছে না? পরে কি বলছেন? সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। সেনাবাহিনী মানে? সেনাবাহিনী বলতে কে? এটা হোল সেনাবাহিনী? প্রমাণ হোল সেনাবাহিনী রাখতে চাইছে। এটা কি ওয়াকারের সিদ্ধান্ত? 2-4টা জেনারেল যারা রয়ের ঘনিষ্ঠ হয়ে কাজ করেছে তারা সেনাবাহিনী বলে একটা শব্দ দিয়ে সবাইকে ডেকে দিচ্ছেন কেন? সেনাবাহিনী কথার মানে কি? ব্যাখ্যা দিলেন না। এই সেনাবাহিনী শব্দের আড়ালে নিজের স্বার্থের কথাটা ওর ফাঁক দিয়ে চালা দিলেন। সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। সেনাবাহিনীটা কে বলতে হবে তো। এটা কি ওয়াকারের ইচ্ছা? যারা ওয়াকারের নামে যে ওয়ারেন্ট আসন্ন সে সম্পর্কে যারা ওয়াকারকে সাবধান করেছে, তার মুভমেন্ট সীমিত করতে বলেছে, তারা এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে পৌঁছানোর পরে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা যাদের বোধহয় গোটা 50 জেনারেলই ছিল, তারা একটা মিটিং করছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে এই ধরনের তারা হেফাজতে রাখতে চায়? আছে কোনো প্রমাণ? তার কোনো কিছু দিচ্ছেন না আপনি, অর্থাৎ আপনার সোর্স নেই। এই কথাটা বলছে কে? শুধু তাই না, আরো আছে। সেনা কর্তৃপক্ষ, এবার আরেকটা শব্দ ইউজ করছে, সেনা কর্তৃপক্ষ একটা ভাবনা হচ্ছে, কিন্তু ভাবনা হচ্ছে বিচার শেষ না পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তাদের সেনা হেফাজতে থাকতে হবে। এই সেনা কর্তৃপক্ষটাকে আবার একটা শয়তানি করতেছেন আপনি। প্রথমে বললেন হোল সেনাবাহিনী, তারপরে বলতেছেন সেনা কর্তৃপক্ষ। এটা কে? সেনা কর্তৃপক্ষ মানে কি? আর্মি চিফ? আর্মি চিফ ওই মিটিং এ কোনো কথাই বলেন নাই। চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করেন এটা। আর এসব ভুয়া শব্দ কেন ব্যবহার করতেছে? সেনা কর্তৃপক্ষ, সেনাবাহিনী, এসব কেন বলতেছেন আপনি? তার মানে আপনার কাছে কোনো সোর্স নেই। ওই মিটিং এ এমন কোন সিদ্ধান্ত হয় নাই, এবং ওই মিটিং এ যেরকম কোনো সিদ্ধান্তই হয় নাই তার সুনির্দিষ্ট প্রমাণ হলো গতকালকে সেনাবাহিনী কি করেছে এটা প্রথম আলো না জানা থাকতে পারে, রেদার না চেয়ে এটা একটা উল্টা ব্যাখ্যা দিতে চাইতে পারে রয়ের ইচ্ছা অনুযায়ী।
কিন্তু অ্যাকচুয়ালি তাদের ব্যাখ্যা কি সেটা প্রকাশিত হয়েছে মেজর জেনারেল হাকিম, যিনি ফর্মালি পাবলিককে জানিয়ে একটা আর্মি সিদ্ধান্ত প্রকাশ করছে সাংবাদিক সম্মেলন দিকে আনুষ্ঠানিকভাবে। উনি এই ব্রিফিং মিটিং এ কোথাও বলছেন এই কথা আমরা সেনা হেফাজতে রাখতে চাই? তাহলে এই সেনা হেফাজতে রাখতে চাই বক্তব্য কোথায় পেলেন আপনি? দালালি করেননি রে? আপনাকে এতবার বলার পরে আপনাদের খুশি হয় না? দালালি করতেই হবে আপনাকে। আমি বারবার বলতেছি, ইনসাফ ন্যায়ের পক্ষে থাকেন, সাধারণভাবে ইনসাফ ন্যায়ের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, দেশের আইন কানুনের পক্ষে থাকেন। আপনারা শুনছেন না। কিন্তু এর আগের বার আপনাকে বাঁচাইছিল এই মির্জা ফখরুল, বারবার বাঁচাতে পারবে না। আপনাকে আরেকটা হুঁশিয়ারি দিই, যারাই জনগণের বিরুদ্ধে চলে যাবে, দেশের আইন কানুনকে উল্টাবেন আর বলবেন মব হয়েছে, 32 নম্বর ভেঙে দিচ্ছে, মব বলছে, ঠেকাইতে পারছেন? এবার বুঝছেন আমি কি বুঝেছি? 32 নম্বর ভেঙে ফেলতে পারলে আর প্রথম আলো উল্টা ভালাই দেওয়াটা মানে এটা মনে বেশি কি ইত্তেফাক পুরাই দিয়েছিল, এটা জানেন তো, খবর আছে? দালালির একটা সীমা থাকা উচিত। নিজেদেরকে এত ডেসপারেট ভাবেন না। এর ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্টে কি আসলে? বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কি করে চলবে। আপনি দালালিটা কেন করতেছেন এখানে? আপনারা বলতেছেন আদালতের কার্যক্রম শেষে আবারও হেফাজতে তাদেরকে পাঠানো হবে, সেটা চিফ নিয়ে আপনারা আবার চিফ প্রসিকিউটরের সাথে কথা বলতে গেছেন। এই এতক্ষণে আসছে চিফ প্রসিকিউটর, অন্তত একজনে আপনারা রেফার করছেন। মহা উৎসাহী আপনারা চিফ প্রসিকিউটর পর্যন্ত জিজ্ঞেস করতে চলে গেছেন। কারা প্রশ্ন করছে সেই খবর নেই, সেই লোকের খবর নেই। আপনি একটা লোককে দেখাতে পারলেন না। কথা চালাই দিলে সেনা কর্তৃপক্ষ আর সেনাবাহিনী বলে একটা শব্দ দিয়ে। তারপরে গেছেন তাজুলের কাছে। তাজুল কত সোজা উত্তর দিয়েছে দেখেন, আপনাদের মুখে থাপ্পড় দিয়ে। তাজুল ইসলাম বলেন আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে। কথা বুঝেন ভালো করে, তাজুল দেয় না, এটা তাজুলের কাজ না, সরকারেরও কাজ না। আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। আইন অনুযায়ী কোনো আসামি গ্রেপ্তারের আদেশের পরে অনতি বিলম্বে আদালতে নিজেকে সমর্পণ করবেন, হাজির করবেন, তাকে হাজির করতে হবে। এরপরে আদালত সিদ্ধান্ত দেবেন তাদেরকে তিনি কারাগারে পাঠাবেন না জামিন দিবেন না কোথায় রাখবেন। তবে সরকার চাইলে কোন স্থাপনাকে জেল ঘোষণা করে সেখানে রাখতে পারে। কিন্তু আসামিরা আসলে কোথায় থাকবেন সেটা ঠিক করবেন এখতিয়ার তার একমাত্র আদালতের। আপনি প্রথম আলো মতিসার এগুলো জানেন না? হাসিনাকে বা খালেদা জিয়াকে 111 সময় কোথায় রাখছিল আপনি জানেন না? বাংলাদেশে এই ঘটনার ক্ষেত্রে কি করা হয় আপনি দেখেন নাই? সম্পাদক মারা যাইছে। হ্যাঁ, আপনি সম্পাদক না দালাল, একটা নিকৃষ্ট শ্রেণীর দালাল, দেশ বিরোধী দালাল। আপনি একটা অতি বাড়াবাড়ি করতেছেন। যারা গুম খুন করছে 16 সাল থেকে তাদেরকে আটকে রাখছে, মারা গেছে না বেঁচে আছে কেউ জানে না, বাইরে একটা খবরও দিতে দেন নাই। যাদেরকে মেরে বেড়িগঙ্গা ফালা দিচ্ছেন তাদের কথা তো আনেই নেই এখন। কেবলমাত্র 2টা মামলা নিয়ে আসছে। একটা হলো ব্রিগেডিয়ার আজমির, আর একটা হলো মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আনমানের মামলা। তারা কেউ বাইরে জানাতে পারে নাই যে তারা বেঁচে আছে না মরে আছে। তারা সবাই মুক্ত হয়েছেন হাসিনাকে উৎখাতের পরে। আপনি এর ওজন বুঝেন? আপনার কোন সন্তানকে আটকে রাখলে আপনার কেমন হতো? হয়েছেন আপনার সন্তান কি অবস্থা হয়েছে আপনি বুঝেন না? নিজের সন্তানের বেলা কি হয়েছে বুঝেন নাই? আপনার বাড়াবাড়ি কোন জায়গায় গেছে আপনি একটু খেয়াল করেন। অন্যের বেলা যা খুশি হয় হোক, আপনার দালালি চালু রাখতে হবে। ইন্ডিয়ান দালালি, এগুলা মানুষ না, এগুলা আপনার সন্তানটাই মানুষ আর আপনার দালালিদের শ্রেষ্ঠ। এইটাই সব শেষ, সব কিছুতে এটাই প্রধান হয়ে থাকবে। আপনি এগুলো আদালতের নিয়ম কানুন জানেন না, দেখেন নাই। সম্পাদক হতে আইসে, মারাইতে আইসে, কি বলবো মানে কিছু বলার নাই। শেষে একটা কথাই বলবো, যখনই আইন মাফিক চলবেন না, মানেটা হলো আপনারা বাংলাদেশের জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে ফোর্স করছেন। আবার বলছি পরিষ্কার করে, আইনের মধ্যে থাকেন, ইনসাফের মধ্যে থাকেন।
সাধারণ মানুষকে পুশ করেন না আইন না মানার দিকে। এটা যত করবেন তখনই মানুষ উপায় না দেখে আইন নিজের হাতে তুলে নেবে, এবং এইভাবেই 32 নম্বর ধ্বংস হয়ে গেছে, কেউ ঠেকাইতে পারে নাই।